প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। কেমন আছেন? জি, আপনি ভালো। ইনশাআল্লাহ পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তরুণরাই গড়বেন নতুন বাংলাদেশ। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস, সংস্কার নিয়ে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ। সরকারের কাছে সময় জানতে চায় দলগুলো, নির্বাচন প্রসঙ্গ। দৈনিক সমকাল, বাংলাদেশে সংস্কারে অকুণ্ঠ সমর্থন, ইউনূস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের। কুষ্টিয়া থেকে কানাডা, হানিফের সম্পদ সর্বত্র। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকার পর নির্বাচন। দৈনিক যুগান্তর, বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ। 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ, বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে গচ্চা 8,000 কোটি টাকা। কালের কণ্ঠ, বিদেশি বন্ধুদের সহযোগিতা কামে না নিউ ইয়র্কে ডক্টর ইউনূস, 3 মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় 3,000। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে। সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী নওকার সাধনের অপকীর্তি। দৈনিক ইত্তেফাক, সহায়তার প্রতিশ্রুতি IMF প্রধানের, সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ ডক্টর ইউনূস। পরীক্ষাভিত্তিক আগে শিক্ষাক্রমে ফিরছে সরকার, পাঠ্য বই ছাপার দরপত্র বাতিল। অভিন্ন নদীতে অধিকার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শিগগিরই, সৈয়দ রিজওয়ানা হাসান। বাংলাদেশ প্রতিদিন, ভোটার তালিকার পর ভোটের তারিখ, প্রধান বিচারপতির 12 দফা নির্দেশনা, বিশ্বমঞ্চে জুলাই বিপ্লবের স্মৃতি। ব্যবসা বাণিজ্যের কৌশল সহজ করাই উদ্দেশ্য, অর্থ উপদেষ্টা। মানব জমিনের শিরোনাম, ইউনূসকে আলিঙ্গন আপ্লুত পিটার হাস। বাবা মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট হাত লুটিয়ে পড়ে মেঝেতে, বছরের শুরুতে পাঠ্য বই নিয়ে সংশয়। আজকের পত্রিকায়, গ্রেপ্তার হচ্ছেন আরও অনেক পুলিশ কর্মকর্তা। সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও। সময়ের আলোর শিরোনাম, রাখাল থেকে হলেন শতকোটির মালিক, সাবেক ভূমিমন্ত্রীর ভাই রনির ছত্রছায়ায় লুটপাট। রোহিঙ্গা ইস্যুতে 3 প্রস্তাব, জাতিসংঘের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। কালবেলার শিরোনাম, বিমানে পুরনো পঞ্চরত্ন সিন্ডিকেটের চতুরঙ্গ। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। ক্লিনটনের অনুষ্ঠানে ডক্টর ইউনূস, আন্দোলন খুব গোছানো ছিল। খবরের কাগজ, ইজাদার লাপাত্তা দখলে বিএনপি সহ প্রভাবশালীরা। সংস্কার শেষে 18 মাসে নির্বাচন নিয়ে অনুষ্ঠানে সংশয়। যায় দিন, নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে নিউ ইয়র্কে জয়শঙ্কর। 12 জন গুমের ঘটনায় ট্রাইব্যুনালে 11 অভিযোগ। দৈনিক জনকণ্ঠ, সংস্কারে ঐক্যমত্য, ভোটার তালিকা হলেই নির্বাচন। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বিশ্ব নদী দিবসের সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা। মাহবুব, আপনি শিরোনাম শুনলেন। সারা বিশ্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তো অনেক বিশ্ব নেতারাই গেছেন, এটা তো একটি বাৎসরিক অনুষ্ঠান, কিন্তু এইবারই বোধ করি প্রথম বাংলাদেশ বেশি আলোচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে ব্যস্ত শপথসূচি, কর্মসূচি, সংস্কার নিয়ে ঐক্যমত্য, ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ, আর তরুণদের স্বপ্নের দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি। জি, সব মিলিয়ে মনে হচ্ছে যে এবার আসলে যৌক্তিকভাবেই ডক্টর ইউনূস সারা বিশ্বে অত্যন্ত পরিচিত, তার দীর্ঘদিনের যে কাজ সে দিয়ে, এবং নোবেল বিজয়ী হিসেবে সম্ভবত বর্তমানে উনিই একমাত্র যিনি রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশের যে গত 1.5 দশকের বা আমাদের যে রাজনীতি, যে অচলাবস্থা, কর্তৃত্ববাদ এখানে প্রতিষ্ঠিত ছিল, এটা তো সারা বিশ্বেই একটি আলোচনার ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস 84 বছর বয়সে
তরুণদের আহ্বানে, জনতার আহ্বানে এবং তিনি এই যে দায়িত্বে 84 এসেছেন। বছরের কথা বললেন, ওনাকে ওনার হাঁটা চলা গতিবিধি মানে দেখে কি মনে হয় যে কি তারুণ্য তার নিজের নিশ্চয়ই। মধ্যে। তার ভেতরে তো অবশ্যই এই ধরনের মানুষদের তো আলাদা ধরনের এক ধরনের তারুণ্য থাকেই, তারপরেও ওনার বয়স 84, সেটা তো আমাদের মানতে হবে এবং এটাই বাস্তবতা। এবং সেই বয়সেও তিনি তরুণদের ডাকে সাড়া দিয়ে তিনি দায়িত্বটি পালন করছেন এবং বলছেন যে একটি ভোটার, উপযুক্ত ভোটার তালিকা এবং সংস্কারে ঐক্যমত্য হলেই তিনি নির্বাচনটি দিয়ে চলে যাবেন, এরকম কথা উনি বলেছেন। তো এই জায়গাতে ভাই আমার একটি কথা হচ্ছে যে বাংলাদেশের আজকে 52-53 বছর পরেও আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হয় বিশ্ব সভায়, আমরা এই করছি সেই করছি, আমাদেরকে সকলের সামনে বলতে হয় আমাদের তরুণদের ত্যাগের কথা, আমাদের আন্দোলনের কথা, অর্থাৎ আমরা কিন্তু এখনো গড়ছি নিজেদেরকে প্রায় 50-52 বছর পরে। কাজেই আমাদের এই যে ত্রুটিগুলো, গণতন্ত্রের পথে আমাদের যে যাত্রা, সেখানে আমাদের যে দোষগুলো ছিল, আমাদের বারবার ব্যাহত হওয়ার ব্যাপার ছিল, এগুলোও কিন্তু আমাদের সামনে আনার দরকার। কেন আজকে ডক্টর ইউনূসকে এই পর্যায়ে গিয়েও এইভাবে কথাগুলো বলতে হচ্ছেন, এবং এটাই হয়তো বা শেষ, আমরা আশা করছি যে এবং এরপরে গণতন্ত্রের অভিযাত্রা ঘটবে, মানুষ কাজ করবে। শুধু যদি আন্দোলনই করতে হয় এবং বছরের পর বছর এভাবে নানান রকম এক শাসন যাবে, আরেক শাসন আসবে, আরেক শাসন যাবে, আরেক শাসন আসবে, আর কোনো দেশকে কিন্তু এভাবে পরীক্ষা দিতে হচ্ছে না, আমাদেরকে যা দিতে হয়। ওই যে বললাম যে ডক্টর ইউনূস খুবই ব্যস্ত সময়ে পার করছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার কথাবার্তা হচ্ছে, বৈঠক হচ্ছে, IMF এর সাথে কথা হয়েছে এবং বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, এবং সবচেয়ে এই মুহূর্তে যেটা আলোচিত যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও তার বৈঠক হয়েছে, এবং সবকিছু মিলিয়ে তো সম্পর্কের জায়গাগুলো জয়শঙ্কর যেটা বলেছেন যে আমাদের সাথে সম্পর্ক আগের মতোই থাকবে, এবং সেটা সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ তো সবার সাথে শান্তিতে সম্পর্ক রেখে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই এগিয়ে যেতে চায়, সেটাই তো নিশ্চয়ই। এবং সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কাজেই এই সময়টুকুতে তাদের তো প্রধান কাজটিই হবে যে আরেকটি গণতান্ত্রিক পথযাত্রায় যাতে সংস্কারের পর একটি চমৎকার যাত্রা শুরু হতে পারে। তো এর মধ্যে বাংলাদেশের যেই পররাষ্ট্রনীতিটা আছে, যে সকলের সঙ্গেই বন্ধুত্ব, ওটাই নিশ্চয়ই তারা বহন করে যাবেন। এবং যেটি এর আগের শাসনে আমরা দেখেছি খুব নতজানু পররাষ্ট্রনীতি ছিল ভারতের প্রশ্নে, সেইখান থেকে কিন্তু ডক্টর ইউনূসের কথাবার্তা কিংবা তার সরকারের যে কথাবার্তা আমরা শুনছি, সেটা অনেকটা চোখে চোখ রেখে কথা বলবার মতো, সেটা অনেকটা নিজেদের আত্মমর্যাদাকে সামনে রেখেই কথাবার্তা বলবার মতো। তবে সেই কথাগুলো অবশ্যই আমরা কাজে পরিণত হতে দেখতে চাই। যে আমাদের যে রোহিঙ্গা ইস্যুটি আমরা দেখতে পাচ্ছি, তুলতে চেয়েছিলাম যে সেখানে 3 দফা প্রস্তাবও তিনি দিয়েছেন, এবং সেটা যাতে শক্তভাবে থাকে। আমরা তো প্রস্তাব এর আগেও দিয়েছি, আমরা বারবার বলেছি যে এটা আমাদের বিষয় নয়, এটা আন্তর্জাতিক একটা সমস্যা, কিন্তু সেটা কিন্তু বারবার জোর দিয়েও বলেছেন যে যদি এই সমস্যার সমাধানটা না হয় তাহলে আঞ্চলিক পরিস্থিতি একটু বিঘ্নিত হবে, আঞ্চলিক স্থিতিশীলতাও খুব বড়ভাবে বিঘ্নিত হবে। এবং উনি এটাও বলেছেন ডক্টর ইউনূস যে তৃতীয় কোনো দেশে কি তাদেরকে নেবার ব্যবস্থা করা যায়? পৃথিবীতে তো বাংলাদেশ ছাড়া আরো দেশ আছে, এবং সেখানে অনেক জায়গা আছে যেখানে প্রচুর ভূমি পড়ে আছে, পতিত ভূমি আছে, সেই প্রশ্নও করেছেন। তারপরেও যেটা উনি খুবই যৌক্তিকভাবে বলেছেন যে সমস্যাটি আন্তর্জাতিক এবং সেখানে মায়ানমার জোর করতে পারে না, এটা তিনি বলেছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যেটা দেখছি যে পাকিস্তান থেকে শুরু করে ভারতের সাথে শুরু করে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে বর্তমান অবস্থান এবং কথাবার্তা সবকিছুই খুবই গ্রহণযোগ্য, যৌক্তিক এবং অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন। এখন আমরা যদি কাজে এগুলো দেখতে পাই তাহলে ভালো, চমৎকার। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নিউ ইয়র্কে জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে, এটা তো আসার কথা। একই সাথে যে আমাদের কিছু প্রসঙ্গ, বিশেষ করে আমাদের পানি উপদেষ্টা যিনি বলেছেন যে আমাদের যে পানির ন্যায্য হিস্যা, সেটা নিয়ে এখন কথা বলবার সময় এসছে। তো এই যে সমস্যাগুলো জিয়ে রেখে, বা ধরেন আগের মতোই যদি জিয়ে থাকে, তাহলে ওই যে সম্পর্ক ইতিবাচক থাকবে, মানে কি আপনি দেখেন যে 54 বছর পরেও কথা বলতে হবে, এবং এই কথাগুলো আমরা বলেই যাচ্ছি
এবং খুবই অযৌক্তিকভাবে পানি নিয়ে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার মানে আমাদের পানি কূটনীতির প্রশ্নে আমরা নতজানু ভূমিকা পালন করেছি বারবারই। সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং সরাসরি কথা বলতে হবে। এখানে তো মানে ন্যায্য হিস্সা চাওয়ার ক্ষেত্রে তো এত দ্বিধা কেন বা এত নতজানু হতে হবে? কাজে এই প্রশ্নগুলো বারবার উচ্চারণ করতে হবে, বারবার বলতে হবে, এবং আমাদের এটা তো বাড়তি কোনো ফেভার নয়, এটা মিনিমাম। না, আমরা তো আসলে ব্যাপারটা হলো অযৌক্তিক কিছু চাইছি না, যে আপনার কাছে যে ধার চাইছি তাও তো বা অমুক কিছু চাইছি তা তো না। আপনি যতটুকু আন্তর্জাতিক নদী আইনে যা বলে সেটুকুই তো আপনি আমাকে দেবেন, সেই জায়গা থেকে। অবশ্যই। যেহেতু মাননীয় উপদেষ্টার কথা উঠলো, তিনি পরিবেশের রক্ষায় বিশেষ করে পলিথিন এবং অন্যান্য বিষয়ে বেশ জোরদার কিছু রিজওয়ানা হাসান। তো এই যে এটা তো সত্য কথা, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে বাড়িতে যদি বাজারে কেউ যায় তাহলে একসাথে অন্তত 15-20টা পলিথিন চলে আসে, এই ছোট ছোট বড় বড় সবকিছু। এবং এই পলিথিনগুলো আমরা ব্যবহার করবার পরে আসলে ডাস্টবিনে ফেলে দিই, ওইটা আবার আরেক জায়গায় চলে যায় এবং এটা শেষে নদীতেই চলে যায়। এবং সম্ভবত বুড়িগঙ্গার তলদেশে এখন বোধ করি মাছের থেকে ওই পলিথিনের লেয়ারটাই সবচেয়ে বোধহয় বড় হয়ে আছে। এটা তো ভয়াবহ। জি, এটা কিন্তু বহুদিন ধরেই, এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে যে পলিথিন মুক্ত একটা পরিবেশ প্রয়োজন, পাটের ব্যবহার দরকার, পাটের ব্যাগের ব্যবহার দরকার। এটা বারবারই কথা হয়েছে, কিছুদিন চলে আবার চলে আসে, আবার চলে আবার চলে আসে। তো সেই ক্ষেত্রে একদম শক্ত আইনি করবা প্রয়োজন যে এটা করা যাবে না। এবং এটা যদি একবার হয়ে যায়, যেমন আমাদের এখানে কিন্তু বেবি ট্যাক্সি ছিল একসময়, আপনার মনে আছে, একবারে তুলে দেওয়া হয়েছে। তারপরে সিএনজি এসছে। যখন একবার আপনি শক্তভাবে করবেন সেটা সম্ভব। আপনি যেহেতু সিএনজির কথা তুললেন, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এক সময় ওই যে মাথায় হেলমেট দেওয়ার যে একটা দায়িত্ব কেউ দিত না, কিন্তু এখন কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন রাস্তায় যারাই মোটরসাইকেল চালাচ্ছেন তারা কিন্তু সবাই হেলমেট পরেন এবং তার আরোহীদের মাথায় হেলমেট থাকে। এই যে নিয়মটা আমরা পালন করবার অভ্যস্ত হয়ে উঠলাম, এটাই তো বোধ করি সব জায়গায় সব নিয়ম পালন করার অভ্যস্ত। আপনার যেটা শৃঙ্খলা বাহিনী থাকবে তাকে শক্তভাবে নিয়মটা চালু করে দিতে হবে এবং সেটাকে যারা ভাঙছে তাদেরকে জরিমানা করতে হবে। একদম সহজ সরল এই বিষয়গুলো, এবং সেই জায়গাগুলো যদি আমরা করতে পারি, এটা তো খুব কঠিন না, নির্মোহ জায়গা থেকে যে কাউকেই এটা। কিন্তু ব্যাপারটা কি এরকম দাঁড়ায় না যে অনেকে যেটা বলেন যে নির্মোহ জায়গা থেকে করব কোথায়, মানে দল এক দল চলে যায়, আরেক দল যখন আসে তখন ওই যে জায়গাটা পূর্ণ হয়, তারা আরো জোরদার ভাবে নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করে, তারা আইন মানার চেষ্টা করে না এবং মনে করে যে না, আইন আমার জন্য না। জি, সেই পরিবর্তনটা যদি না আসে তাহলে কি হবে? সেই কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই সমস্ত দিনের পর দিন এক দলের জায়গায় আরেক দল এসে নানান রকম যে অনিয়ম, দুরাচার, দুর্বৃত্তায়ন, কর্তৃত্ববাদ, এর বিরুদ্ধেই কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানটা। তো আমাদের তো এই এতদিনকার যেই অবদমিত নানান রকম প্রত্যাশা, সেটা আজকে সামনে দুয়ার খুলে দিয়েছে। আমরা তো অবশ্যই প্রত্যাশা করব এই সরকারের কাছে যে সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, 6টি কমিশন করা হয়েছে, সাথে সাথে আইন শৃঙ্খলার যে কমিশনটাতে আমাদের যে জনজীবনের যে ন্যূনতম যে চাহিদাগুলো, সেখানে অবশ্যই কিছু নিরাপত্তার জায়গাগুলো, মানবাধিকারের ন্যূনতম জায়গাগুলো যাতে অ্যাড্রেস করা হয়। আমি পত্রিকায় শিরোনাম পড়ে প্রথমে একটু অবাক হয়েছিলাম যে প্রতি বছর দেশে কোটিপতি বাড়ছে 7,000 করে। তা কোটিপতি কি এখন খুব বড় টাকা, যাদের টাকা আছে? আবার 3 মাসে কোটিপতি 3,000 বেড়েছে, কালের কণ্ঠের রিপোর্ট। তো এই যে কোটিপতি নিয়ে হঠাৎ করে প্রশ্ন উঠলো কেন? এটা আসলে রেজা ভাই, আপনি দেখেন যে এবারের আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আচ্ছা, আমি ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, যদি পৌঁছায় তাদের কানে, যে আসলে বৈষম্য বিরোধী আন্দোলন যে বলা হলো, বৈষম্যের কোন কোন জায়গাগুলো তারা বা আমরা অ্যাড্রেস করতে পারলাম। আমাদের যে আয়ের যে সীমা, সেখানে কিন্তু বৈষম্য অনেক বেশি। আমাদের যে মাথা পিছু আয়ের কথা বলা হয়, এটা একটা হাস্যকর উপকথা মাত্র। কারণ এইখানে এমনও আছে, অনেক প্রান্তিক মানুষ আছে, বেশ লক্ষ লক্ষ মানুষ আছে এই দেশে, যারা
ঠিক মতো 3 বেলা খেতে পারে না। যতই আমরা হরিণীর রূপ কথা বলি না কেন যে আমাদের এখন আর সেই উন্নয়নের মহাসড়কে আমরা উঠে গেছি, এটা একেবারেই রূপকথা মাত্র। আপনি ঢাকা থেকে 2 ঘন্টার পথ পাড়িয়ে দিয়ে যান না, দেখেন অবস্থাটা কি। সেখানে যেই আমাদের গ্রামের কথা বলা হচ্ছে, এমনও গ্রাম আছে আশেপাশে যেখানে বলা হচ্ছে যে কোনো ক্রমে বিদেশে শ্রমিক হিসেবে যদি যেতে পারি আমার জীবনটা বেঁচে যায়। অর্থাৎ আর আমি দেশে থাকতে চাই, আমরা আর দেশে থাকতে চাই না। আমাদের এখানে শ্রম বাজার, যে বিদেশের শ্রম বাজারটাই হয়ে উঠেছে আমাদের আয়ের উৎস। আমাদের এখানে কৃষি জমির কি অবস্থা, এখানকার পেশাদারি অবস্থাটা কি, আমাদের এখানে ছোট 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 ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থাটা কি। তো সেই জায়গায় যখন কোটিপতির ব্যাপারগুলো আসে, এগুলো আসলে ওই সেই গল্পের মতো কত টাকায় কোটি টাকা হয়, আমাদের মতো মানুষ এগুলো আমরা বুঝবো না। কত টাকায় কোটি টাকা হয়। কোটি টাকা হ্যাঁ, হয়। এটা সাধারণ এই যে মানুষের এত সাথে আলোচনার মধ্যে এই ডেঙ্গু কিন্তু আবার একটু চোখ রাঙাচ্ছে, কিন্তু আমরা বোধ করি বিষয়টা মনে হয় যে স্বাভাবিক, ডেঙ্গু আসবে, ডেঙ্গু যাবে, কিছু মানুষের মৃত্যু হবে, তাই কি? ব্যাপারটা তো তাই দাঁড়িয়েছে। আপনি দেখেন যে স্বাস্থ্য খাতের যে ব্যাপারটা আমরা বারবার এই কথা কিন্তু আমরা বলতেই থাকবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। হাসপাতালের যে চিকিৎসার ব্যবস্থাগুলো আপনি দেখেন, সরকারি হাসপাতালের চিকিৎসা, বেসরকারি হাসপাতালের চিকিৎসা, আপনার সরকারি হাসপাতালে 2টার পরে আদৌ কি বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায়? তারা তো সকলেই তাদের যার যার চেম্বারে বসে যাচ্ছেন বিকাল থেকে। তাহলে এই যে বিকাল 3টার পর থেকে রাত 10টা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসা হয় না, এবং সেখানে একটা মরণপণ পরিস্থিতি দাঁড়ায়। এবং যারা নিয়ম কানুন তৈরি করেন, সে যে আমলেই হোক না কেন, তারা চিকিৎসাটা কোথায় করে? না, আমরা তো এখন বোধহয় আশা করতেই পারি যে এই জায়গাগুলোরও বৈষম্য ধন্য আশা কুহকিনী না হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মানুষ কিন্তু আশায় বাঁচে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। মানুষ আশায় বাঁচে, এই কথাটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।